প্রতিদিনের মতোই সকলকে শুভ সন্ধ্যা। আজকে আমরা বিভিন্ন পদ্ধতির পিওয়াইকিউগুলো করব। প্রথম প্রশ্ন দেখে নিই ডিসেম্বর 2024 থেকে, যেটি বলা হচ্ছে পাঠ উপলব্ধিমূলক পদ্ধতি প্রসঙ্গে নিম্নে প্রদত্ত বিবৃতিগুলি থেকে ভ্রান্ত মন্তব্যটি চিহ্নিত করুন। মানে ভুল কোনটা সেটা বলতে বলা হয়েছে। তাহলে অপশন নাম্বার 1, আলতো পাঠ গভীর পাঠের অতিরিক্ত যখন পুঙ্খানুপুঙ্খ মানে স্ক্যানিংকে বলা হচ্ছে, আর আলতো পাঠ মানে স্কিমিংকে বলা হচ্ছে, ভাষা পাঠের অতিরিক্ত। অপশন 2, আলতো পাঠ পুনর্বিচারের জন্য উপযুক্ত যখন স্ক্যানিং কোনো বিশেষ প্রশ্নের উত্তরদানে অধিক সহায়ক। আলতো পাঠ এবং পুঙ্খানুপুঙ্খ পাঠ উভয় ক্ষেত্রেই পাঠের মাধ্যমে দ্রুত চোখ বোলানো প্রয়োজন। এবং অপশন নাম্বার 4, আলতো পাঠ পাঠের দ্রুত পঠনের সঙ্গে সম্পর্কিত এবং স্ক্যানিং পাঠ বিশেষ তথ্যের অনুসন্ধানের উপর সম্পর্কিত। তাহলে দেখুন অপশন নাম্বার 4 তো ঠিকই, কেন স্ক্যানিংয়ে আমরা অনেক তথ্য অনুসন্ধান করি। আর অপশন 3ও হচ্ছে ঠিক, যেহেতু উভয় ক্ষেত্রের পাঠের মাধ্যমে কিন্তু দ্রুত চোখ বোলানো প্রয়োজন। এবার আলতো পাঠ পুনর্বিচারের জন্য উপযুক্ত এবং পুঙ্খানুপুঙ্খ পাঠ বিশেষ প্রশ্নের উত্তর, যেমন বলছিলাম আমরা সেদিন যে ভূগোলের কখন ক্লাসটা রয়েছে বা ইতিহাসের ক্লাসটা কখন রয়েছে, সেটা মানে বিশেষ প্রশ্নের উত্তর দানে সহায়ক। তাহলে কোনটি ভ্রান্ত মন্তব্য? অপশন নাম্বার 1। আমাদের নেক্সট কোয়েশ্চেন 143, এগেন ডিসেম্বর 2024। একজন শিক্ষিকা হিন্দিভাষী ছাত্রদেরকে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শেখানোর সময় তাদের সহজবোধ্য নিয়মগুলি না বলে প্রসঙ্গ ও সুযোগ প্রদান করেন যা তাদের ইংরেজি সংক্ষিপ্ত বার্তালাপে ব্যস্ত রাখে। তিনি তাদের সামনে উদাহরণ উপস্থিত করেন যা তাদের সংলাপে ব্যবহার করে। ধীরে ধীরে তারা শিক্ষিকার সাহায্য নিয়ে নিজেরাই নিয়মগুলো শিখতে থাকে। তাহলে এখানে কোন পদ্ধতির কথা বলা হচ্ছে? দেখুন ভালো করে, এখানে একটা বার্তালাপ মানে কমিউনিকেশন, একটা সংযোগ স্থাপন করা হচ্ছে। তাহলে এটা শ্রাব্যভাষিক বা অডিও লিঙ্গুয়াল পদ্ধতিও নয়, প্রত্যক্ষ বা ডিরেক্ট মেথডও নয়, এবং এখানে ট্রান্সলেশনও করা হচ্ছে না। এখানে কি করা হচ্ছে? 143 অপশন নাম্বার 2, এখানে সংযোগ স্থাপন করা হচ্ছে। নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে যখন একজন প্রথম পাঠক একটি বিশেষ পাঠ্যভিত্তিক বিষয়কে অনুভব করতে পাঠের বিষয়, সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে তারা সাধারণ জ্ঞান ব্যবহার করে, তাকে কি বলা হয়? দেখুন প্রথমেই হচ্ছে সাধারণ জ্ঞান সে ব্যবহার করছে, মানে কি পাঠের বিষয়কে সে আগে পড়ছে, মানে সবার আগে সে কি পড়ছে? সে আগে বড় জিনিসটা পড়ছে, তারপর হচ্ছে শব্দার্থে যাবে, তারপর শব্দ বা বর্ণকে বিশ্লেষণ করবে। তাহলে আমরা এটা কোন নাম্বার পদ্ধতিতে আছি? টপ ডাউন, অপশন নাম্বার 4। টপ আপ, টপ ডাউন বা বটম আপ, বটম ডাউন, এগুলো কিন্তু মানে এখান থেকেই হচ্ছে বেশি কোশ্চেন কিন্তু আসে পরীক্ষায়। নেক্সট কোশ্চেন আমাদের দেখুন 2024-এর যে ডিসেম্বরে হয়েছিল সিটেটটি, সেখানে পেপার 1 থেকে 3টে কোশ্চেন এসছে এবং পেপার 2 থেকেও আবার 3টে কোশ্চেন এসছে। এই টপিকটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। 107 নাম্বার কোশ্চেন, পঞ্চম শ্রেণীর অপর্ণা বোঝে যে কোনো বক্তৃতা বা শ্রুতি উপস্থাপনা অনুধাবন করতে হলে তার প্রতিটি ধ্বনি, শব্দ এবং তারপর বাক্য, তাহলে প্রথমে ধ্বনি, তারপরে হচ্ছে শব্দ, আর তারপরে হচ্ছে সে কোথায় যাচ্ছে? তারপরে হচ্ছে সে বাক্যতে যাচ্ছে। তাহলে কি বলা হচ্ছে? শ্রবণ শিখনের কোন পদ্ধতি বা কৌশলের উপর অপর্ণার বিশ্বাস দাঁড়িয়ে রয়েছে? তাহলে এর অপশন কি হবে? এ হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে অপশন নাম্বার 3, বটম আপ পদ্ধতি। নেক্সট 108 নম্বর প্রশ্ন, ভাষা শিখনে সিস্টেমিক কম্পিটেন্সি কি? সিস্টেমিক কম্পিটেন্সি সম্পর্কে আমরা এখানে একটা ছোট ধারণা নিয়ে নেব যে ভাষা এমন একটা প্রণালী হিসাবে কাজ করে যাকে অনুধাবন করা এবং প্রয়োগ করা উচিত। এটি হচ্ছে পদ্ধতিগত সামর্থ্য বা সিস্টেমিক কম্পিটেন্সি। এই বিষয়ে আমার একটা শর্ট ভিডিও আছে, আপনারা পারলে সেটা দেখে নিতে পারেন। তো 108-এর উত্তর হচ্ছে অপশন নাম্বার 2। তারপর হচ্ছে 144, এখানে আবার বলা হয়েছে পেপার 2তে যে টপ ডাউন পদ্ধতির অন্তর্গত কি? টপ থেকে ডাউনে আসছি আমরা। টপে কে থাকে? সবসময় বাক্য থাকে বা টেক্সট বা পাঠ থাকে, এবং লাস্টে কি আসে?
মানে একদম বর্ণ বিশ্লেষণ টাইপের জিনিসটা আসে। তাহলে এখানে ফার্স্টে কি বলেছে, প্রতিটি ধ্বনি বলেছে না, এটা টপ ডাউন না। নির্দিষ্ট কোনো তথ্যের বিশদ বর্ণনার প্রতি মনোযোগ, এটা তো অ্যাটেন্টিভ রিডিং। কোনো বক্তৃতা বা পাঠ অথবা শ্রুতি ধ্বনিগত বিশেষ সারাংশ শোনা, এটা ফোনেটিক রিডিংয়ের মধ্যে পড়ছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন নাম্বার 4, প্রথমে পাঠ, বক্তৃতা বা শ্রুতিভাষের সামগ্রিক বার্তাটুকু শোনা। তাহলে এটাকে বলা হচ্ছে টপ ডাউন পদ্ধতির অন্তর্গত। নেক্সট জুলাই 2024 থেকে, এখান থেকেও প্রায় 4টে কি 5টা কোশ্চেন এসেছিলো মনে হয় এখানে পেপার 1 থেকে। নির্দিষ্ট কোনো তথ্য নিষ্কাশনের উদ্দেশ্যে দেখুন খুব ঘনিষ্ঠ বা গভীরভাবে কোনো পাঠ যে হচ্ছে, সেই যে পঠনের দক্ষতা, তাকে কি বলা হয়? এই কোশ্চেনটা কিন্তু আমরা আগেও করেছি, তাহলে এটা আমাদের একটা রিক্যাপ কোশ্চেন হয়ে গেল আজকের জন্য। এর আনসারটা কি হতো? এর আনসারটা হচ্ছে স্থানিক বা লোকাল। এই বিষয়েও আমার একটা শর্ট ভিডিও আছে, আপনারা ডিটেলসে জানতে চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। পরবর্তী কোশ্চেন হচ্ছে ব্যাকরণ শিক্ষণের অবরোহী পদ্ধতি মানে ডিডাকটিভ পদ্ধতি বা ডিডাকটিভ অ্যাপ্রোচ অনুসারে আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হচ্ছে দৃষ্টান্ত উপস্থাপন করা। এখানে একটা কথা আমি বলে রাখি, এক্সাম্পল, যদি আমরা এক্সাম্পল থেকে রুলে যাচ্ছি তাহলে কিন্তু এটা আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ পদ্ধতি। আর ডিডাকটিভ মানে এর উল্টোটা, মানে যখন আমরা রুলস থেকে এক্সাম্পলে যাব। এখানে ডিডাকটিভ অ্যাপ্রোচ বলেছে, তার মানে এর অপশন হবে 2, মানে আমরা ফার্স্টে নিয়মাবলী উপস্থাপন করব। ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ মেথড, এটাকেও আমার ডিটেলসে একটা ভিডিও আছে, ঠিক আছে? তাহলে এর হচ্ছে অপশন নম্বর 2। তারপরের প্রশ্ন হচ্ছে পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক হিসেবে আপনি আপনার শিক্ষার্থীদের একটি আদ্যন্ত পাঠ বা টেক্সটে পড়তে বললেন, তারপর সেই পাঠটির প্রসঙ্গ ধরে তাদের কিছু প্রশ্নের উত্তরও দিতে বললেন। আপনি তাদের কিসের জন্য প্রোৎসাহিত করছেন? এটা এক্সটেন্সিভ রিডিং, ইন্টেন্সিভ রিডিং, স্ক্যানিং নাকি স্কিমিং? এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, একজন শিক্ষকের উপস্থিতিতে করছেন, তাহলে এটা কি রিডিং হয়? এটাকে আমরা বলি ইন্টেন্সিভ রিডিং বা হচ্ছে নিবিড় পাঠ, অপশন নাম্বার 4। তারপরে কোশ্চেন, একজন শিক্ষক তার ক্লাসে দলগত আলাপ আলোচনা এবং সহপাঠীদের মধ্যে পারস্পরিক মত বিনিময় করছেন এবং প্রোৎসাহিত করছেন। এক্ষেত্রে তিনি বানান অথবা উচ্চারণের মানে অশুদ্ধির ব্যাপারে অতটা মাথা ঘামাচ্ছেন না। এভাবে তিনি ক্লাসরুমে কোন পদ্ধতি অনুসরণ করছেন? এখানে হচ্ছে অপশন নাম্বার 4, গঠনবাদী বা কনস্ট্রাকটিভ। তারপরে হচ্ছে পড়াতে গিয়ে আপনি দেখলেন যে প্রদত্ত পাঠ্যপুস্তকটি শুরু হয়েছে ছড়া ও চিত্রকাহিনী দিয়ে এবং কি দিয়ে শেষ হচ্ছে? দেখুন বর্ণমালা দিয়ে শেষ হচ্ছে। প্রথমে কিন্তু স্টার্ট হয়েছে ছড়া দিয়ে, চিত্র বা কাহিনী দিয়ে। এই যে ল্যাঙ্গুয়েজ পেডাগজি, এটি কোন পদ্ধতিটিকে নির্দেশ করছে? এতে আপনি ভাবুন, প্রথমে পুরো কাহিনী লেখা আছে, দিয়ে একদম লাস্টে সে কিসে এসে পৌঁছেছে? বর্ণতে এসে পৌঁছেছে। তাহলে এটা কোন পদ্ধতি হবে? ইলেকট্রিক বা অ্যাস্থেটিক তো হবে না। এই দুটোর মধ্যে কোন পদ্ধতিটি হবে? এটার মানে এটার অপশন বা এটার আনসার কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে করবেন। ফার্স্টে পুরো গল্প কাহিনী ছড়া লেখা আছে এবং শেষে সে বর্ণতে আসছে, তাহলে এটাকে বটম আপ বলা হয় নাকি টপ ডাউন, সেটা আপনারা লিখে পাঠাবেন। নেক্সট কোশ্চেন, শিক্ষার্থীরা সমবেত রূপে ড্যাশ জোরবদ্ধ অথবা দলবদ্ধ হয়ে কোনো সমস্যার সমাধান করছে, এটি কোন অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? আচ্ছা, কোন প্রক্রিয়ার এটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? তাহলে কি এটা আচরণবাদী, সমগ্র ভাষাবাদী, সাংগঠনিকবাদী, নাকি স্টুডেন্টরা একসাথে কোনো সমস্যার সমাধান করছে, মানে সেখানে সেটা প্রচুর পরিমাণে কথা বলছে, মানে তাদের মধ্যে একটা যোগাযোগ স্থাপন হয়েছে, ভালো যোগাযোগ স্থাপন হয়েছে। তাহলে এটা কার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হবে? এটা হচ্ছে যোগাযোগমূলক ভাষা শিখন, অপশন নাম্বার 1। 120, এটা খুব ভালো কোশ্চেন, এখানে অনেকগুলো কোশ্চেনের মানে মিক্স আছে। দেখুন, সংযোগমূলক ভাষা শিখনের জন্য কোনটা হবে? যেটা আমরা কথাবার্তা বলি আর কি। তারপরে বলেছে প্রত্যক্ষ মানে ডিরেক্ট মেথড, যেখানে আমরা দেখিয়ে বলবো এটা একটা পেন, এটা একটা জলের বোতল বা এরকম। ব্যাকরণ অনুবাদ, যেখানে আমরা ট্রান্সলেট করি। আর পশ্চিমের হচ্ছে নূতন পদ্ধতি। তাহলে এর জন্য কোনটা হবে? পশ্চিমের নূতন পদ্ধতি মানে যেটা নীরব পাঠ আর কি, মানে এখানে এটা খুব সহজেই দেখতে পাচ্ছেন যে ডি এরটা হচ্ছে 2, নীরব পাঠ। তাহলে বাকিগুলো যদি আমরা সাজিয়ে ফেলি, ফার্স্টেরটা দেখুন সংযোগমূলক ভাষা শিখন, মানে কি সামাজিকভাবে সে গ্রহণ করছে, সংযোগ করছে সবার সাথে, তাহলে এরটা হচ্ছে অপশন নাম্বার 1।
প্রত্যক্ষ পদ্ধতি কি? প্রত্যক্ষ পদ্ধতি মানে হচ্ছে দেখুন লিখিত সাহিত্যিক পাঠ নাকি ব্যাকরণ উদ্দীপক হিসাবে শেখানো হয় সেটা। তাহলে বিএডটা হচ্ছে 4, ব্যাকরণ উদ্দীপক হিসেবে শেখানো হয়। এবং ব্যাকরণ অনুবাদ কি? সেটা হচ্ছে লিখিত সাহিত্যিক পাঠ। তাহলে 120 উত্তর কি হবে? অপশন নাম্বার 1, মানে AI, B 4, C 3 এবং D হচ্ছে 2। অবরোহী প্রক্রিয়া মানে টপ ডাউন সম্পর্কে কোনটি সত্য নয় বলেছে? শ্রোতা তাদের পূর্ব জ্ঞানকে ভরসা করে, ঠিক। উদ্দিষ্ট অর্থ সম্পর্কে শ্রোতা অনুমান করে। শ্রোতারা বিশ্ব সংক্রান্ত জ্ঞানের ব্যবহারও করে। শ্রোতার প্রতিটি শব্দের অর্থ বোঝা প্রয়োজন না, প্রতিটি শব্দের অর্থ বোঝা প্রয়োজন নয়। এটাকে বলা হয় অবরোহী বা টপ ডাউন। এবং আমরা আরেকটি নাম পড়লাম যে অবরোহী মানে কিন্তু ডিডাকটিভ প্রসেস। ডিসেম্বর 22 নিচের কোনটি শিক্ষার্থীদের পঠন দক্ষতা উন্নয়নের লক্ষ্য নয়? তাহলে কোনটি পঠন দক্ষতা উন্নয়নের লক্ষ্য নয়? পড়ার সময় প্রতীয়মানতা তৈরি হওয়া, পূর্ব অভিজ্ঞতার সঙ্গে সংশ্লিষ্ট পাঠটিকে যুক্ত করতে পারা, ভাষা খণ্ডসমূহ এবং শব্দাবলীর অর্থ বুঝতে পারা, নাকি শিক্ষকের সাথে সাথে বারবার সেটাকে রিপিট করা। এটা কখনোই উচিত নয়। তাহলে কোনটি হচ্ছে লক্ষ্য নয়? সেটা হচ্ছে অপশন নাম্বার 4। তারপরে কি বলছেন দেখুন, নীলিমা পেশায় চিকিৎসক, তিনি কোভিড-19 প্রতিবেদক, ওই জন্যই 2022। আচ্ছা, প্রতিবেদক মানব শরীরে কিভাবে কাজ করে সে বিষয়ে একটি নতুন বই কিনলেন। বইটিকে তিনি নিজের ডাক্তারি চর্চার জন্য এবং শিক্ষার্থীদের শেখানোর জন্য, কি বলা হচ্ছে দেখুন, নিজের চর্চার জন্যও সে পড়ছে এবং শিক্ষার্থীদের জন্যও পড়ছে। তাহলে এটাকে কি বলা হবে? এটা কি ধরনের পাঠ? এক্সটেন্সিভ রিডিং, স্ক্যানিং, স্কিমিং নাকি ইন্টেন্সিভ রিডিং? তাহলে এটার উত্তর কি হবে? ইন্টেন্সিভ রিডিং বা হচ্ছে অপশন নাম্বার 4 নিবিড় পাঠ। আপনাদের যদি অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে, আপনারা আরেকবার থিওরি পোর্শনে যান, সেখানে গিয়ে আরও 2-3 বার করে ভিডিওটাকে দেখুন, পড়ুন এবং তারপরে বুঝুন যে এটা কেন নিবিড় পাঠ হচ্ছে। গৌরব রাস্কিন বন্ডের গল্প পড়তে ভালোবাসে এবং সময় পেলেই সে তার লেখাটা পড়ছে। এই পড়া বা পাঠটিকে কি বলা হচ্ছে? উপরে পাঠ, খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, ব্যাপক পাঠ নাকি নিবিড় পাঠ? দেখুন একটু আগে নীলিমা যখন তার দরকারের জন্য যেটা পড়ছিল সেটা কিন্তু নিবিড় পাঠ ছিল, কিন্তু গৌরব যে রাস্কিন বন্ডের স্টোরিটা পড়ছে সে ভালোবেসে, মানে যেটা আনন্দ টাইপের পাঠ ছিল যেটা, সেভাবে পড়ছে। তাহলে এটা কি হবে? এটা কিন্তু অপশন নাম্বার 3 ব্যাপক পাঠ হবে। তারপরে কোশ্চেন, ভালোভাবে লিখতে পারা আয়ত্ত আনতে একজন শিক্ষার্থীকে বিভিন্ন পর্যায়ে অতিক্রম করতে হয়, এটিকে কি বলা হয়? এটিকে কি বলা হয়? লিখনের উৎপাদন পন্থা, প্রক্রিয়া পদ্ধতি, ইংলিশগুলো দেখুন বেশি সুবিধা হবে, প্রোডাক্ট অ্যাপ্রোচ নাকি প্রসেস অ্যাপ্রোচ নাকি ইমার্জেন্ট অ্যাপ্রোচ নাকি হোল ল্যাঙ্গুয়েজ। দেখুন হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ তো এটা নয়, ইমার্জেন্টও নয়। এবার বলেছে ভালোভাবে সে লিখতে চাইছে, তার জন্য কি করতে হবে? তাকে প্রথমে কিছুটা হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করতে হবে, পরপর কীভাবে লিখতে হবে, মানে একটা ধাপে ধাপে করতে হবে। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হয় প্রসেস অ্যাপ্রোচ। পরের কোশ্চেন হচ্ছে, ক্লাস 6-এর ছাত্র রহিম তার পাঠগুলির অর্থ বোঝার জন্য তার পূর্ব জ্ঞান প্রয়োগ করে। আচ্ছা, সে পঠনের কোন আদর্শটি ব্যবহার করছে? এটা কিন্তু আমরা একটু আগেও দেখলাম যে তার পূর্ব জ্ঞান মানে এই যে দেখুন আমি যেটা তখনও বলছিলাম যে এক্সাম্পল থেকে রুলস বা রুলস থেকে এক্সাম্পল, যে সাধারণ থেকে সে বিশেষের দিকে যাচ্ছে। সাধারণ মানে কি? আমি আগে জানতাম যে জল একটা লিকুইড, এখন আমাকে বলা হচ্ছে যে তেল লিকুইড নাকি কঠিন। তাহলে কি আমি আগে সাধারণ জানতাম যে জল একটা তরল পদার্থ, এবার আমি জানছি যে তেলও একটা তরল পদার্থ, সাধারণ থেকে বিশেষের দিকে যাচ্ছি। তাহলে কি এটা হচ্ছে টপ ডাউন মডেল। তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন, নিবিড় পাঠ, এতক্ষণ ধরে যে আমরা পড়ছিলাম ব্যাপক পাঠ, নিবিড় পাঠ। নিবিড় পাঠ যে পঠন দক্ষতাকে নির্দেশ করে তা হলো মনোরঞ্জনের জন্য পড়া নাকি সম্পাদনার জন্য পড়া, পাঠটিকে গভীরতর রূপে বোঝার জন্য পড়া নাকি পাঠটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা পাওয়ার জন্য পড়া। দেখুন একটু আগেও নীলিমা যে চিকিৎসক ছিল সে কেন পড়ছিল? কারণ কি সে গভীরভাবে বুঝতে চাইছিল যে সেখানে কি লেখা আছে কোভিড-19 সম্পর্কে। তাহলে কি পাঠটিকে গভীরভাবে বোঝার জন্য যে পড়া সেটাকে বলা হচ্ছে নিবিড় পাঠ। তাহলে হচ্ছে অপশন নাম্বার 3। তারপরে আছে কোন পাঠ বা টেক্সটকে আনুপঙ্খিক তথ্যাবলীর জন্য পড়া হচ্ছে? এটা কি হবে বলুন? আনুপঙ্খিক তথ্যাবলীর জন্য পড়া, নিশ্চয়ই আনন্দ পাঠও নয় এটা।
আর এটা হচ্ছে ব্যাপক পাঠও নয়। তাহলে এর অপশন কি হবে? অপশন নম্বর 4, এটা হচ্ছে নিবিড় পাঠ। আনুপঙ্খিক মানে কি? মানে তার প্রত্যেকটা ডিটেলস আমার চাই। যেরকম কোভিড-19 সম্পর্কে নীলিমা চিকিৎসক পড়ছিল আর কি কিছুক্ষণ আগের একটা কোশ্চেনে, কেন পড়ছিল সে প্রত্যেকটা তথ্য তার জানা চাই। তাহলে সেটা কি? সেটা হচ্ছে নিবিড় পাঠ। কিন্তু আগেই একটা ছেলে যে গৌরব নাকে, যে হচ্ছে রাস্কিন বন্ডের স্টোরিটা পড়ছিল, সে কিসের জন্য পড়ছিল? সে যখন পড়ছিল সেটা হচ্ছিল কিন্তু ব্যাপক পাঠ। তাহলে এর হচ্ছে অপশন নম্বর 4। শিক্ষিকা অর্থবোধের পরিবর্তে বাক্যের বিন্যাসগুলি মনে রাখার উপর জোর দিচ্ছেন। দেখুন, বাক্যের বিন্যাসগুলি মনে রাখার উপর জোর দিচ্ছেন। বিন্যাস মানেই আমি কি জানি, সেটা কি গ্রামার? আমি ট্রান্সলেট করছি না। বিন্যাস মানে ফার্স্টে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, মানে সেটাকে আমি গঠন করছি, কনস্ট্রাক্ট করছি, মানে এই যে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। তাহলে এটা কি পদ্ধতি? এটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। যেই কোশ্চেনটা আপনারা বুঝতে পারবেন না, সেটাকে 2-3 বার করে পড়ুন, দেখুন যে কোশ্চেনটাতে কি বলতে চাইছে, মানে কি আমাদের কাছ থেকে জানতে চাইছে বা আমাদেরকে কি বোঝাতে চাইছে। তাহলে কিন্তু উত্তরটা দিতে আপনার সুবিধা হবে। বা আপনারা এলিমিনেটিং মেথড অবলম্বন করতে পারেন। এই কোশ্চেনটায় দেখুন, যেমন এটা কমিউনিকেশনও হচ্ছে না, আর এখানে ডিরেক্ট মেথডও হচ্ছে না। তাহলে এই দুটো ক্রস হয়ে গেল। বাকি রইল 1 আর 4। এর মধ্যে কোনটা হবে? তার জন্য কোশ্চেনটাকে আবার আপনাকে আরও 2-3 বার করে পড়তে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোনো পরীক্ষার উদ্দেশ্যে একটি বিষয় পড়ার জন্য, মানে যেটা আপনারা এখন করছেন আর কি, তার জন্য যে পঠন কৌশলটি অবলম্বন করছেন সেটি কি? ব্যাপক পাঠ, নাকি স্ক্যানিং, নাকি ডিটেলড রিডিং, নাকি স্কিমিং? এখানে যদি সেই অপশানটা থাকতো যে আপনারা অত্যন্ত অ্যাটেনশন দিয়ে পড়ছেন, যেটা সেই অপশানটা থাকলে অবশ্যই আপনারা সেটা টিক করতেন। এখানে কোন অপশানটা হবে? আপনারা কি ব্যাপক পাঠ করছেন যে হ্যাঁ রাস্কিন বন্ডের মতো স্টোরি হিসাবে পড়ছেন বেঙ্গলি পেডাগোগি, নাকি আনুপঙ্খিকভাবে পড়ছেন মানে ডিটেলভাবে, নাকি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছেন, নাকি জাস্ট একটা চোখ বুলিয়ে নিচ্ছেন? তো আপনারা কি করছেন সেটা আপনারা বলবেন অবশ্যই। এর অপশন হবে অপশন নাম্বার 2। আপনাদেরকে স্ক্যান করতে হবে, একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, যাতে প্রত্যেকটা কোশ্চেন আপনারা বুঝতে পারেন। পরের কোশ্চেনটি, রাস্তায় কেউ আপনাকে একটি লিফলেট বা প্রচারপত্র দিল, সেটি পড়ার জন্য আপনি কোন পঠন কৌশলটি অবলম্বন করবেন? এই যে লেখা আছে যে সেল চলছে, দুর্গাপুজো আসছে, তার জন্য একটা ধরুন ড্রেসের উপর সেল চলছে, আপনাকে কেউ একটা লিফলেট দিল, সেটি আপনি কিভাবে পড়বেন সেটাই হচ্ছে এখানে জানতে চেয়েছে। সেটা আপনি ইন্টেন্সিভ রিডিং পড়বেন, যে কি কি আছে দেখি, প্রত্যেকটা ওয়ার্ড সেন্টেন্সকে পড়ি, নাকি স্ক্যান করবেন যে আরও ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি কোন কালারের ড্রেস লেখা আছে বা কী লেখা আছে, নাকি আগে পূর্ব পাঠ তো এখানে সম্ভবই নয়, এটা তো অপশানের মধ্যে কী করে দিয়েছে। নেক্সট হচ্ছে ওপর ওপর পড়া, নাকি জাস্ট দেখে নেবেন ও আচ্ছা এটা এই মল, এখানে এই কালারের মানে এই 30-50% অফ দিচ্ছে, এটা এই। তাহলে আপনারা কোনটা করেন? অবশ্যই আপনারা অপশান নাম্বার 4 স্কিমিং করেন। নেক্সট হচ্ছে, তাও ওটা মলের জন্য, যদি কোনো পড়াশোনার লিফলেট দেওয়া হতো তাহলে তো স্কিমিংও হতো না, বন্ধ করে ব্যাগে বা পকেটে ঢুকে যেত। 147 নম্বর কোশ্চেন, আপনি রান্না করার ঠিক আগে সেই রন্ধন প্রণালী বা রেসিপি পড়ছেন, এখন হলে কোশ্চেন লেখা থাকতো যে ইউটিউব দেখছেন, এখানে আপনি কোন পঠন কৌশলটি ব্যবহার করছেন? এখানে আপনি এক্সটেন্সিভ রিডিং করছেন, নাকি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছেন, প্রি রিডিং তো এখানেও সম্ভব নয়, নাকি স্কিমিং বা উপরে উপরে ভাষা পড়ছেন? দেখুন, সবসময় দেখবেন যেখানে এক্সটেন্সিভ শুধু দিয়েছে, ইন্টেন্সিভ দেয়নি, তার মানে এই দুটো কিন্তু অপশানের মধ্যে হবে না। স্কিমিং আর স্ক্যানিং দিয়েছে মানে এই দুটোর মধ্যেই অপশান হবে, যাতে কনফিউশন হয়ে যায় সেই জন্য বাকিগুলো দেওয়া হয়েছে। তাহলে স্কিমিং আর স্ক্যানিংয়ের মধ্যে কি হবে ভাবুন। আপনি রান্না কি যা হোক করে দিয়ে দেন, ও আচ্ছা 1 মুঠো নুন দিয়ে দেবো আর একটু চিনি দিয়ে দেবো, এরকম করে তো নয়। আপনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন যে লেখা থাকে 1 টেবিল স্পুন চিনি দিতে হবে, কি 1 টেবিল স্পুন নুন দিতে হবে, মানে কি খুঁটিয়ে খুঁটিয়ে পড়া। তাহলে 147 অপশন নম্বর 2। নেক্সট বলছে, কোন পদ্ধতির মূল কথা ব্যাকরণের নিয়মাবলীকে মুখস্থই করে নিতে হবে? তাহলে বলুন, মুখস্থ করা হচ্ছে, ট্রান্সলেট কিন্তু না, বা একটু আগে যেটা ছিল বিন্যাসও নয়, তাহলে কিন্তু এটা স্ট্রাকচারাল মেথড নয়। আর ব্যাকরণটাকে ট্রান্সলেট করতেও বলছে না, তাহলে এটা ব্যাকরণ অনুবাদ পদ্ধতিও নয়। আর ন্যাচারালি তো আপনি মাতৃভাষা শেখেন, তাহলে এটা ন্যাচারাল পদ্ধতিও নয়। তাহলে এটা কি? এটা হচ্ছে প্রত্যক্ষ বা ডিরেক্ট পদ্ধতি। আপনাকে যখন একটা পেন দেখে বলা হচ্ছে এটা একটা পেন, আপনি কিন্তু সেটা মুখস্থই করেন যে একে পেন বলা হয়। মানে গরুকে গরু কেন বলা হয়? কারণ কি আমরা ছোট থেকেই মুখস্থ করেছি যে এই প্রাণীটাকে গরু বলা হয়।
ব্যাপারটা সেরকম, মুখস্থ করছি মানে ডিরেক্ট পদ্ধতি, আমাদেরকে বলে দেওয়া হচ্ছে এই রঙটা হচ্ছে যেটা আছে সেটা রেড কালার, যেটা দিয়ে লেখা আছে সেটা ইয়েলো কালার, তাই জন্য এটা ইয়েলো কালার। নেক্সট 142, বেশ কিছু ধরনের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেওয়া হয় যে শিক্ষণ পদ্ধতিটিতে, সেটি কি? সেটি ইন্ডাকটিভ মেথড। দেখুন বলেছে কি নিয়মাবলী মানে রুলসের উপর যখনই বেশি করে জোর দেওয়া হচ্ছে সেটাকে ডিডাকটিভ মেথড বলা হয়। একটু আগেও আমরা করছিলাম এক্সাম্পল টু রুলস টু এক্সাম্পল, সেই ব্যাপারটা আর কি। তাহলে অপশন নম্বর 2, 142 এর অপশন নম্বর 2। নেক্সট আমরা যাচ্ছি 140 কোয়েশ্চেন। একটি অনুচ্ছেদ শুনে তার বিষয় ও পরিস্থিতি সম্পর্কে জ্ঞানের ভিত্তিতে শিক্ষার্থীরা তার অন্তর্নিহিত অর্থ এবং সেই বাক্যাংশগুলি এবং শব্দগুলি খুঁজে নিতে পারবে, যা বিশেষ একটি বার্তা গঠন করবে। বার্তাটি শুনে সেই ব্যাখ্যা করার যে পদ্ধতি তাকে কি বলা হচ্ছে? ফার্স্টে ভাবুন, সে অনুচ্ছেদটা কিন্তু শুনে নিয়েছে, মানে সব থেকে বড় কাজটা কিন্তু সে করে ফেলেছে। তারপর সেখান থেকে অর্থতে যাচ্ছে, বাক্যতে যাচ্ছে, বাক্যাংশতে যাচ্ছে, মানে সে কোথায় যাচ্ছে? সে টপ ডাউনে যাচ্ছে, মানে অপশন নাম্বার 2। তারপরে 144 বাচন দক্ষতা, স্পিকিং পাওয়ার আর কি, স্কিল আর কি, সর্বোত্তম বিকাশ তখনই হয় যখন শিক্ষার্থী সমর্থ হয় দুরূহ এবং জটিল পাঠ পড়তে, শিক্ষক নির্দেশিত আদর্শ উচ্চারণ মনোযোগ দিয়ে শুনতে, বাস্তব জীবনমুখী পরিস্থিতির সাথে সংযোগ সাধন করতে বা বাচন প্রক্রিয়ার সমস্ত ত্রুটিগুলি অগ্রাহ্য করতে। তাহলে কি আমরা কেন এত কিছু পড়াশোনা করছি, কেন এত কিছু শিখছি? কারণ যাতে আমরা জীবনের মানে যে বাস্তব তার সাথে নিজেকে একটা সেই পরিস্থিতির সাথে যাতে আমরা নিজেকে মানে মিলিয়ে নিতে পারি এবং সেখানে যেন আমরা ঠিকঠাকভাবে থাকতে পারি। তাহলে বাচন দক্ষতার সর্বোত্তম বিকাশ তখনই হয় যখন বাস্তব জীবনমুখী পরিস্থিতির সাথে আমরা সংযোগ সাধন করতে পারি। অপশন নাম্বার 3। সমগ্র ভাষা কর্মসাধন পদ্ধতি, যেটা হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ, এটা একটা কি আসলে? এমন একটি ধারণা যেখানে বর্ণ, ধ্বনি থেকে শব্দগুচ্ছ, বাক্যের মাধ্যমে একটি ভাষা শেখা হচ্ছে না। এমন একটি ধারণা যেখানে শিক্ষার্থী ভাষা খণ্ডের মধ্য দিয়ে ভাষা শিখছে, তারপরে ক্ষুদ্র অংশ যেমন শব্দ বা বর্ণ ইত্যাদি বুঝছে। এমন একটি ধারণা যেখানে সব ভাষাই একইভাবে তো শেখানো হয় না, ক্ষুদ্রতম অংশ যেমন বর্ণমালা থেকে অন্য জায়গায় দেওয়া হচ্ছে, এটাও না। 108 হচ্ছে অপশন নাম্বার 2। ভাষা শিক্ষায় কোন পদ্ধতি অনুযায়ী মনে রাখাকে ভাষা শিক্ষার একটি প্রেক্ষিত হিসাবে মান্যতা দেওয়া হয়? সেটা হচ্ছে সাংগঠনিক পদ্ধতি, সংযোগকারী পদ্ধতি নাকি সামগ্রিক পদ্ধতি। প্রথমে তো যদি থাকতো ডিরেক্ট মেথড তাহলে আমরা সেটাকেই নিতাম, কিন্তু বলেছে কোন পদ্ধতি অনুযায়ী মনে রাখাকে একটি প্রেক্ষিত হিসেবে নেওয়া হচ্ছে। সেটা হচ্ছে কিছু রুলস। দেখবেন যখন আপনি গ্রামারের ট্রান্সলেশন করেন তখন কিন্তু আমরা কিছু রুলস মুখস্থ করি, তাহলে সেটা কি? সেটা হচ্ছে ব্যাকরণ অনুবাদ পদ্ধতি। আর যদি এভাবেও আমরা বুঝতে না পারেন, দেখুন এখানে বাক্য বিন্যাস বা পরপর কোনো স্টেজের কথা বলা হচ্ছে না, তাহলে এটা স্ট্রাকচারাল মেথড নয়। এখানে কথা বলারও কোনো কিছু আসছে না, সমাজের সাথে যোগ সাধন আসছে না, তার মানে এটা সংযোগকারী পদ্ধতিও নয়। আর এটা মানে সেই সিট ডাউন স্ট্যান্ড আপও নয় যে সামগ্রিক শারীরিক প্রক্রিয়া। তাহলে এটা কি হবে? ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, অপশন নাম্বার 2। নেক্সট 113 নম্বর প্রশ্ন, শিক্ষাদানের পদ্ধতি হিসেবে গল্প কথন ব্যবহৃত হচ্ছে, এটা খুবই ভালো জিনিস। শোনার কাজের জন্য ব্যস্ত রাখার জন্য তো কখনোই নয়। শিশুদের বলার দক্ষতা বৃদ্ধি করতে, এটি ঠিক। ভাষা ও সাক্ষরতার দক্ষতা, এটি আরও বেশি ঠিক, যে ভাষা ও সাক্ষরতার দক্ষতা বিকাশ ঘটাতে, অপশন নাম্বার 3। আরেকটা আছে নিয়মানুবর্তিতা বজায় রাখতে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পাঠ শিক্ষা একটি ভাষার বর্ণমালার সঙ্গে শব্দের সংযোগ সাধন হচ্ছে, সেই পদ্ধতিটিকে কি বলা হচ্ছে? এখানে খুব ভালো করে দেখুন, বর্ণমালার সঙ্গে শব্দের সংযোগ সাধন হচ্ছে। এটা কি ডিরেক্ট পদ্ধতি? একদমই না। এখানে তো মুখস্থ করা হয়, জাস্ট বলে দেওয়া হয়। এটা কি পুরো ল্যাঙ্গুয়েজকে শেখানো হচ্ছে? সেটাও না। নাকি এখানে আংশিক ল্যাঙ্গুয়েজকে শেখানো হচ্ছে? সেটাও কিন্তু না। এটি হচ্ছে ফোনিক পদ্ধতি, যেখানে বর্ণমালার সঙ্গে শব্দের সংযোগ সাধন করা হচ্ছে, মানে আ প্লাস ম প্লাস ই, সেটা হচ্ছে আমি হচ্ছে। তাহলে এটা হচ্ছে ফোনিক পদ্ধতি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিম্নলিখিতের মধ্যে কোনটি সুদূর প্রসারী পাঠের সঙ্গে সম্পর্কযুক্ত নয় বলেছে? তাহলে এটি পড়ায় বৃহত্তর আনন্দ লাভ করা যায়, একদম ঠিক। গভীর বোঝাপড়ার জন্য, মানে ধরুন আপনি একটা গল্প বই পড়ছেন, সেটা হচ্ছে সুদূর প্রসারী পাঠ।
তো এর জন্য কি খুঁটিনাটি বিবরণ পড়তে সাহায্য করে না? খুঁটিনাটি বিবরণ কিন্তু এখানে পড়া হয় না। ভাষাকে সমৃদ্ধ করে আর এটা সামগ্রিকভাবে বোঝার জন্য। হ্যাঁ, এই দুটোই ঠিক। তাহলে এখানে বলেছে কোনটা ঠিক নয়, এখানে ঠিক নয় হচ্ছে অপশন নাম্বার 2। তারপরে হচ্ছে বিস্তৃত পাঠ, যেটা একটু আগেই পড়ছি আর কি, প্রায় সেম। এক্সটেন্সিভ পাঠ, যেটা এখানে এক্সটেন্স সাইন লিখেছে। পাঠ যেখানে শিশুদের আগ্রহকে জাগায়। কোথায় আগ্রহকে জাগায়? আমরা কেন পড়ছি? আমি একটু আগে বললাম গল্প বই পড়া। আমরা কেন পড়ি? আনন্দের জন্য পড়ি, মানে অপশন নাম্বার 4। তারপরের কোশ্চেন, জুলাই 2019-এর প্রথম শ্রেণীর একটি ভাষা শিক্ষক পাঠ্য বই শুরু হয় প্রথমে কিন্তু বর্ণমালা, তারপরে 2 অক্ষর, তারপরে 3 অক্ষর, মানে আস্তে 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 বাড়ছে, তারপরে হয়তো বাক্য, গল্প, কবিতা। তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি বলি? উপরের দিকে যাচ্ছে। বাংলায় যদি দেখেন তাহলে ঊর্ধ্বগামী পদ্ধতি, আর আমরা জানি এটাকে আমরা কি বলি? বটম থেকে আপ, বটম আপ পদ্ধতি। কত নম্বরে আছে? অপশন নাম্বার 1। তারপরে কোশ্চেন, একটি ভাষা শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিতের মধ্যে কোনটি ঘরোয়া পদ্ধতি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঘরোয়া পদ্ধতি হিসেবে, ঘরোয়া পদ্ধতিতে আপনি কোনো ল্যাব রাখেন, পরীক্ষাগার রাখেন, শিক্ষা কেন্দ্র রাখেন, নাকি বিদ্যালয় রাখেন? কিছুই রাখেন না। আপনি কি রাখেন? ঘরোয়া পদ্ধতি মানে ঘরের পরিবেশ রাখেন। অপশন নাম্বার 2। একজন শিক্ষক বিশেষণ বোঝাতে গিয়ে ছাত্রদের তাদের নিজের অন্তত একটি গুণাবলী বলতে বললেন, তারপর তিনি সংজ্ঞা দিলেন। দেখুন, সংজ্ঞাতে সে কোথায় আসছে? সে লাস্টে সংজ্ঞাতে আসছে। প্রথমে কিন্তু সে কি দিচ্ছে? উদাহরণ দিচ্ছে যে তোমার গুণ এটা, তুমি খুব ভালো, সে হয়তো প্রচুর স্যাক্রিফাইসিং, বা সে হচ্ছে খুব পিসফুল, এরকম ফার্স্টে বিশেষণগুলো সে বলছে। তাহলে এটা আমরা কোন পদ্ধতির মধ্যে দিয়ে পাচ্ছি? তাহলে এটার উত্তর কি হবে? ইন্ডাকটিভ মেথড, মানে উদাহরণ পদ্ধতি। প্রথমে সে উদাহরণ দিচ্ছে, তারপর সে হচ্ছে সংজ্ঞাতে আসছে। এটা হচ্ছে ইন্ডাকটিভ পদ্ধতি। আর প্রত্যেকটা টিচারের জন্য সবথেকে বেশি ইউজফুল হলো ইন্ডাকটিভ পদ্ধতি। দেখুন, এটা টিপিপি হবে না, যেহেতু ওই স্ট্যান্ড আপ সিট ডাউন নয়। ইমার্শন পদ্ধতিও হবে না। আর ডিডাকটিভ বা ইন্ডাকটিভের মধ্যে একটা হবে। কোনটা হবে? ইন্ডাকটিভ। অপশন নাম্বার 1। তারপরের কোশ্চেন হচ্ছে, প্রথম শ্রেণীর একটি ভাষা শিক্ষার বই শুরু হয় কবিতা। দেখুন, বড় জিনিস দিয়ে শুরু হচ্ছে, কবিতা, তারপর আসে অক্ষর। তাহলে এই ধরনের পদ্ধতিকে কি বলা হবে? ফার্স্টে কি ছিল? বড় ছিল, তারপরে আরও ছোট, তারপরে আরও ছোট, তারপরে আরও ছোট, মানে কি টপ টু ডাউন। তাহলে একে আমরা কি বলি? অধোগামী পদ্ধতি। 142-এর নাম্বার হচ্ছে 2 ছিল। 109, ভাষা শ্রেণীকক্ষে ভাষা শিক্ষার কোন পদ্ধতি মাতৃভাষার ব্যবহারকে একদমই দূরে সরিয়ে দেয়? এই কোশ্চেনটা অন্যভাবেও আরেকটা জায়গাতে কিন্তু এসছে। কোন পদ্ধতিতে? যে মাতৃভাষা কাজে লাগবে না। যেমন আমি বলছি দিস ইজ এ পেন, মানে এটা দিস ইজ এ পেনই, এখানে আমি কোনো বাংলা ইউজ করব না যে এটা একটা কলম। তাহলে এটা কি পদ্ধতি? একে বলা হয় ডিরেক্ট পদ্ধতি। দেখুন, নিমজ্জন নয়, আর স্বাভাবিকভাবেই আমরা মাতৃভাষা শিখি, তাহলে এখানে তো দূরে সরিয়ে রাখবেই না। আর অডিও লিঙ্গুয়াল মানে কি? গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম, মানে যেটাকে বারবার রিপিট করা হয়। তাহলে এই তিনটে তো নয়। তাহলে অপশন কি ছিল? সরাসরি পদ্ধতি। তারপরের কোশ্চেন, আমরা নেক্সট কোশ্চেন দেখব। যে পাঠে পাঠ্যের কি হচ্ছে? মানে আনন্দদায়ী হচ্ছে। পাঠ্য বই এবং সাধারণ পাঠ দক্ষতার বিকাশ কৌশলকে অন্তর্ভুক্ত করা হলো, সেটি কি পাঠ? যেখানে আনন্দ দেওয়া হয়, সেটা হচ্ছে বিস্তারিত পাঠ। এতক্ষণ ধরে আমরা এটা সম্পর্কেই পড়ছি, রাস্কিন বন্ডের গল্প বই, ঠাকুমার ঝুলি, আবোল তাবোল, যাই হোক, এগুলো হচ্ছে সব বিস্তারিত পাঠ বা হচ্ছে এক্সটেন্সিভ রিডিং। তারপরের কোশ্চেন, 2000 নিশ্চয়ই 18। দ্রুত পাঠের উদ্দেশ্য কি? আমি প্রচুর তাড়াতাড়ি পড়ে নিচ্ছি কারণ আমার সামনে পরীক্ষা আছে না, জাস্ট নির্দিষ্ট বিবরণ জানা। আগ্রহের জন্য আমরা দ্রুত পাঠ করি না, আস্তে আস্তে পড়ি। বিস্তৃত পাঠও না, তথ্য জানতেও না। আমরা কিসের জন্য করি? নির্দিষ্ট বিবরণ জানতে, যে আচ্ছা এটা হয়েছিল, এটা হয়েছিল। তাহলে নির্দিষ্ট বিবরণ জানতে যেটা আমরা করি সেটা হচ্ছে দ্রুত পাঠ। পরের কোশ্চেন, এবং আই থিঙ্ক এটা আমাদের লাস্ট কোশ্চেন, একটি ভাষার সাধারণ বোঝাপড়া বিচার করার জন্য কোন ধরনের প্রশ্ন সবচেয়ে বেশি উপযুক্ত? আর কি যে সাধারণ বোঝাপড়া, তার জন্য আমরা কি করতে পারি? তার জন্য আমরা অতি সংক্ষিপ্ত উত্তর পদ্ধতি করি, জাস্ট একটা কমন নলেজ, সাধারণ নলেজ, এইটাই। তাহলে তার জন্য আমরা কি করব? অতি সংক্ষিপ্ত। যদি আমাদেরকে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে বিশাল কিছু জানতে হয়, তাহলে তো আমরা দীর্ঘ উত্তর করব, বা প্রবন্ধ করব, কিংবা বস্তুনিষ্ঠ করব।
কিন্তু সাধারণ বোঝাপড়ার জন্য আমরা কি করব, জাস্ট অতি সংক্ষিপ্ত উত্তর পদ্ধতি। তাহলে যদি কোনো ডাউটস থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।